This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। টিভি9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। তিনটে নিউজ রুম লাইভ নিয়ে নিউজ স্টুডিও থেকে রয়েছি আমি চয়নিকা। নিউজ রুম থেকে লিমা রয়েছে আপনাদের সঙ্গে। চয়নিকা এবং লিমার সঙ্গে তিনটে নিউজ রুম লাইভে নিউজ ডেস্ক থেকে আমি রাজা। আজকে তিনটে নিউজ রুম লাইভ আমরা শুরু করব আইসি জয়ন্ত পাল গুলিবিদ্ধ হয়েছেন সেই খবর। কে গুলি চালায়, কি কারণে গুলি চলেছে, একটার পর একটা প্রশ্ন যখন সামনে আসছে ঠিক তখনই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে এক রহস্যময়ী মহিলাকে। কে সে? জয়ন্ত পালের সঙ্গে তার সম্পর্কই বা কি? যেটা জানা যাচ্ছে যে আপডেট এই মুহূর্তে আমরা দর্শকদেরকে দেখিয়ে রাখতে চাইবো এবং সেই সিসিটিভি ফুটেজটাও দেখাতে চাইবো একই সঙ্গে। সেই রহস্যময়ী মহিলা কিন্তু আইসি জয়ন্ত পালের বান্ধবী। কিন্তু কি কারণে গুলি চলেছিল সেই সময়? কেউ কি ইচ্ছাকৃতভাবে গুলি চালিয়েছিল নাকি দুর্ঘটনা? তাদের মধ্যে কি বচসা হয়েছিল কিছু নিয়ে? এই সমস্ত আপডেট দেবেন আমাদের রিপোর্টার এই মুহূর্তে সরাসরি রয়েছেন কৌস্তব। কৌস্তব, কি জানতে পারছো এখন অবধি? একেবারে দেখো, যা তথ্য উঠে আসছে তাতে কিন্তু পরতে পরতে রহস্য বলা যেতে পারে। তার কারণ হচ্ছে এই যে জয়ন্ত পাল, যিনি চণ্ডীতলা থানার আইসি, তিনি গতকাল রাত্রেবেলা গুলিবিদ্ধ হন হাওড়ার যে ঘোষপাড়া রয়েছে সেই ঘোষপাড়া পেট্রোল পাম্পের সামনে, এবং তারপরে তাকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু কী কারণে তিনি গুলিবিদ্ধ হলেন? নিজের সার্ভিস রিভলভার থেকে গুলিবিদ্ধ হয়েছেন এবং তারপরে কিন্তু হাওড়া সিটি পুলিশ তদন্তে নামে, এবং যেহেতু তিনি চণ্ডীতলা থানার পুলিশ, সেখানকার যে পুলিশ আধিকারিকরা রয়েছেন তারাও কিন্তু এটা তদন্ত শুরু করেন। কিন্তু যেটা খবর বা যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত সূত্র মারফত, যে তার যে ঘনিষ্ঠ বান্ধবী রয়েছে তাকে কিন্তু ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করছে যে স্থানীয় যে পুলিশ আধিকারিকরা রয়েছেন। তার নাম ইতি দাম, ফ্লোর নেম টিনা। তার সঙ্গে দীর্ঘ কয়েকদিনের সম্পর্ক, এই যে জয়ন্ত পাল যে পুলিশ আধিকারিক রয়েছেন তার দীর্ঘ কয়েকদিনের সম্পর্ক এবং তার সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে। এবং আরও কয়েকটা তথ্য উঠে আসছে, সেটা হচ্ছে যে গতকাল তারা কয়েকটা জায়গায় 4-5 জন মিলে কিছু শপিং করেন, একটা জায়গায় শপিং করেন এবং কেনাকাটা অনেকটা টাকার পরিমাণে কেনাকাটা হয়ে যায় এবং সেটা নিয়েই কিন্তু বচসার সূত্রপাত, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। এবং তারপরে কিন্তু সেখানে ধস্তাধস্তি শুরু হয় নিজেদের মধ্যে, এবং সেখান থেকেই দুর্ঘটনাবশত এখনও পর্যন্ত সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে যে দুর্ঘটনাবশত সেখান থেকে সার্ভিস রিভলভার থেকে গুলি ছুটে আসে আইসি জয়ন্ত পালের কাছে। আরও কয়েকটা তথ্য, সেটা কিন্তু নিঃসন্দেহে মোড় ঘোরানোর চাঞ্চল্যকর। সেটা হচ্ছে যে একটা সাদা গাড়ি, সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে একটা সাদা গাড়িকে দেখা গেছে। সাদা গাড়িটি কার, সেটা নিয়ে একটা রহস্য দানা বেঁধেছে। জানা যাচ্ছে যে এই সাদা গাড়িতে পুলিশের স্টিকার মেরে ঘুরে বেড়াচ্ছিলেন এই আইসি জয়ন্ত পাল, এবং সেটা তার যে চণ্ডীতলা থানার যে পুলিশ আধিকারিকরা রয়েছেন তাদেরকে কাউকে না জানিয়েই কিন্তু তিনি ব্যক্তিগত কাজে এই গাড়িটিকে ব্যবহার করছিলেন বলে এখনো বেশ কিছু প্রশ্ন তো রয়েছে ক্ষেত্রে কৌস্তব। অবশ্যই আমাদের নজর থাকবে এখনো পর্যন্ত পুলিশি তদন্তের কোন কোন বিষয়গুলো সামনে আসে। বাংলায় ডোভালের ডেভিল হান্ট। দেখুন, মুখ্য নিরাপত্তা উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কে, এটা নিয়ে সাধারণ মানুষকে আগে খুব মাথা ঘামাতে দেখেছেন? ঘামান না? আপনি নিজে ঘামাতেন না নিশ্চয়ই। অজিত ডোভাল যখন থেকে এটা হয়েছেন ততক্ষণ তো সেই সময় থেকে কিন্তু আমজনতা তার নাম জানেন। তিনি দুধে গোয়েন্দা এবং তিনি ঘ্রাণ পান অন্যরকম, তার ঘ্রাণ শক্তি অন্যরকমের বলা হয় এটা খবরের জগতে। এহেন ডোভাল সাহেব দুদিনের জন্য সন্তর্পণে পশ্চিমবঙ্গ সফর করে গিয়েছেন এবং গোয়েন্দা কর্তাদের সঙ্গে বৈঠক করে গিয়েছেন। আমরা জানার চেষ্টা করব, আপনাদের জানানোর চেষ্টা করব অজিত ডোভাল হঠাৎ বাংলায় কাকপক্ষী টের পেল না, কেন আসতে গেলেন? ব্যাখ্যা করবেন সিজার মণ্ডল, আমার সহকর্মী। দেখো, যেটা জানা যাচ্ছে যে শনিবার দুপুরের পরে তিনি এসেছিলেন এবং রবিবার দুপুর অর্থাৎ এক রাত্রি তিনি কাটিয়ে যান কলকাতায়, এবং শীর্ষ গোয়েন্দা কর্তাদের সঙ্গে তিনি বৈঠক করেন। এবং এই শীর্ষ গোয়েন্দা কর্তারা পূর্ব ভারতে, তার মধ্যে সেনা গোয়েন্দা থেকে শুরু করে আরও একাধিক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্তারা রয়েছেন। এবং তার উদ্বেগের বিষয়টা খুব স্পষ্ট বাংলাকে নিয়ে। তার যে এই বৈঠক, সেই বৈঠকের যে খবর আমরা এখন পর্যন্ত পাচ্ছি তাতে বাংলাকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দুটো দিক থেকে। একটা হচ্ছে ইসলামিক বিভিন্ন জঙ্গি সংগঠনের ক্রমাগত বাড়বাড়ন্ত, সেটা আনসারুল বাংলা টিম হতে পারে, জামাতুল মুজাহিদিনের মতো সংগঠন হতে পারে। আইএসআই করিডোর হিসেবে ব্যবহার করছে এই রাজ্যকে,
সেই ব্যাপারে সতর্ক করা হয়েছে। এবং সবথেকে বড় কথা, এই ইসলামিক যে জঙ্গি সংগঠনগুলো বাংলাদেশ ভিত্তিক, তাদের এই বাংলার মাটিতে কারা সার জল দিচ্ছে, অর্থাৎ স্থানীয় স্তরে লজিস্টিক সাপোর্ট থেকে শুরু করে তাদের আশ্রয় কে দিচ্ছে, ফান্ডিংয়ে সাহায্য কারা করছে, তাদের নথিপত্র তৈরিতে কারা সাহায্য করছে, সেই ব্যাপারে সতর্কতা এবং নজরদারি বাড়াতে বলা হয়েছে। এবং একাধিক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন বিশেষ করে বিএসএফ। অনুপ্রবেশের পরবর্তীতে যারা অনুপ্রবেশকারী হিসেবে ধরা পড়ছে তাদের ট্র্যাক রাখা হচ্ছে না, জেলেও ট্র্যাক রাখতে হবে, কারণ জেল থেকে এই ধরনের মডিউল অনেক বেশি সক্রিয়ভাবে কাজ করছে, এমনটাই কিন্তু এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ডোভাল সেটাই কিন্তু বারবার সতর্ক করেছেন। আরও একটা বিষয়, সেটা সম্পূর্ণরূপে আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে। গত 1 বছর ধরে ছত্তিশগড়ের বুকে মাওবাদীদের বিরুদ্ধে যে ক্রমাগত অপারেশন চলছে, তাতে গত 1 বছরে 81 জন শীর্ষ মাওবাদী নেতৃত্ব সহ মাওবাদী যে গেরিলা তারা মারা গিয়েছেন। এবং সেখান থেকে কোথাও গোয়েন্দারা আজ করছেন ডোভালের কাছে যে রিপোর্ট, যে বাংলার বিস্তীর্ণ যে মাওয়িস্ট যে সিম্প্যাথাইজার লেয়ার রয়েছে, সেটাকে ব্যবহার করে বাংলায় কিন্তু এই মাওবাদী শীর্ষ নেতৃত্বের একটা বড় অংশ তারা লুকিয়ে রয়েছেন, এমনটাই কিন্তু মনে করা হয়েছে। এবং সেটা পলিট ব্যুরো স্ট্যান্ডার্ডের নেতৃত্ব, তার মধ্যে দেবজি থাকতে পারেন, তার মধ্যে আনন্দজি কাটাকাম সুদর্শনের মতো নেতৃত্বরা থাকতে পারেন। কারণ গত সপ্তাহে 31 জন যে মাওবাদী এনকাউন্টারে মারা গিয়েছিলেন ইন্দ্রাবতী ন্যাশনাল ফরেস্টে, তার মধ্যে হাঙ্গা কর্মা, তার ব্যাকগ্রাউন্ড চেক করে দেখা গেছে তিনি 2012 থেকে 2015 কলকাতার বুকে ছিলেন। সুতরাং যিনি আগে কলকাতার বুকে ছিলেন তিনি কলকাতায় আবার নতুন করে আশ্রয় নিতেই পারেন, এই আশঙ্কা থেকেই যায়। অনেক ধন্যবাদ সিজার। অজিত ডোভাল তিনি অকারণে তো বাংলায় হঠাৎ দুদিনের সফরে আসেননি, কেন এসেছিলেন শোনালেন সিজার। এবার শুনুন এই নিয়ে রাজনীতিকরা কি বলছেন, সুকান্ত মজুমদার কি বলছেন, শতরূপ ঘোষ কি বলছেন। তো নতুন কিছু নয়, আমরা তো বারবার বলেছি আনসারুল বাংলা থেকে শুরু করে এই ধরনের জামাত থেকে শুরু করে যে ধরনের মৌলবাদী সংগঠন বাংলাকে তাদের লঞ্চিং প্যাড হিসেবে, কর্মকাণ্ডের আখড়া হিসেবে ব্যবহার করছে। এখন এর সাথে যদি মাওবাদীরা যুক্ত হয়ে যায়, তাহলে একদিকে উগ্র ইসলামিক জঙ্গি গোষ্ঠী এবং তার সাথে মাওবাদী, এই দুয়ে মিলে যে মিশেল তৈরি হবে তা ভারতবর্ষের জন্য অত্যন্ত ভয়ঙ্কর হবে বলে আমার মনে হয়। এবং সেটা পশ্চিমবঙ্গের হিন্দু জনগণের জন্য, হিন্দুদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর দিন আসতে চলেছে যদি এটা সত্যি হয়। কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি সীমান্তবর্তী রাজ্যগুলো, আমাদের এখানে বাংলা হতে পারে, ওদিকে আসাম হতে পারে, এই ধরনের রাজ্যগুলোতে অনুপ্রবেশ বেড়েছে। বেশ কতগুলো রাজ্যে তারা স্লিপার সেল চালাচ্ছে। আমরা 100 বার মনে করি যে রাজনৈতিক দলগুলোর তাদের মধ্যে যাই মতান্তর থাক না কেন, জাতীয় নিরাপত্তার প্রশ্নে, জাতীয় সুরক্ষার প্রশ্নে প্রতিটা সরকারে, সেটা বাংলায় তৃণমূলের সরকারের অধীনস্থ নিরাপত্তা বা গোয়েন্দা বিভাগ হতে পারে, প্রত্যেকের একে অপরকে সহযোগিতা করে ভারতকে এই বিপদ থেকে মুক্ত করার কাজ করা উচিত। আমরা একটা বর্ডার স্টেটে আছি, আমাদের পাশেই অন্য একটা দেশ আছে, ফলে আমাদের এখান থেকে আমাদের প্রত্যেকে সজাগ থাকতে হবে। শুধু অজিত ডোভাল সাহেব আসবেন বা আমাদের গোয়েন্দা দপ্তরের সাথে বসলে রাজ্য সুরক্ষিত থাকবে এরকম ব্যাপার নয়। আমাদের রাজ্যের প্রতিটা নাগরিককেও সজাগ সতর্ক থাকতে হবে। কোনো রকম অপশক্তি আমাদের দেশে বা আমাদের রাজ্যে না মাথা চাড়া দিয়ে উঠতে পারে, তার আগেই আমাদেরকে সেটাকে প্রতিহত করতে হবে। আমার দুই সতীর্থ, একদিকে লিমা এবং রাজা, তোমাদের দুজনকে ধন্যবাদ জানাই। 3টে নিউজরুম লাইভে বেশ কিছু খবরে আলোকপাত করলাম আমরা। আরও কিছু খবর নিয়ে ফিরছি ছোট্ট একটা ব্রেকের পর, সঙ্গে থাকুন।